হ্যালো ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম। এবার মুসলিম বিশ্ব খেপেছে ভারতের উপর, দফায় দফায় আন্দোলন। আরও থাকবে, আসামে উচ্ছেদ হলো 450টি মুসলিম পরিবার। অন্যদিকে জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় ক্ষমতাশালী দেশ এখন ভারত। জানিয়ে দেব, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হলো না মোদির, ভারতের কূটনীতিতে বড় পরিবর্তন। থাকবে ৮ শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেবে বাংলাদেশের ৪৯টি প্রতিষ্ঠান। এদিকে ভারতে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু। এবং সর্বশেষ থাকবে, মিয়ানমার থেকে ৯০০ জঙ্গি প্রবেশ করতে পারে, এই প্রতিবেদন প্রত্যাহার করেছে মণিপুরী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসলিম রোড মার্চ। ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছে হাজার হাজার মুসলিম। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাই ঘেরাও করতে এই রোড মার্চ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা শতাধিক গাড়িতে ছত্রপতি স্থানীনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জানা গেছে, বিজেপির নেতা নীতেশ রানে ও ধর্মগুরু রামগিরির মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তি অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ত্রিআং সংবিধান র্যালি নামে এই রোড মার্চ শুরু হয়। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধ এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি র্যালিতে অংশ নেয় এমন ঘটনায়। এরই মধ্যে মুসলিম বিশ্বে বিভিন্ন দেশে বিক্ষোভ ও আন্দোলন শুরু করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। এতে দেখা গেছে, বাংলাদেশ সহ সৌদি আরব ও অন্য মুসলিম কান্ট্রিতে বিভিন্ন এলাকাতে ধর্মীয় আন্দোলন হয়। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হলো না মোদির, ভারতের কূটনীতিতে পরিবর্তন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথিবীর দুই প্রান্তে ভিন্ন দেশের রাজনীতিবিদ, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে অভূতপূর্ব মিল রয়েছে। উগ্র ডানপন্থীর প্রচার, সংবাদ মাধ্যমের বিরোধিতা, ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদী ও অভিবাসন বিরোধিতার পাশাপাশি দুজনেরও রয়েছে অস্বাভাবিক জনপ্রিয়তা। প্রেসিডেন্ট থাকাকালীন 2020 সালে শেষ বৈঠক হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে। দুইজনই একে অপরের বিভিন্ন সময় বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন। জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র সফরের সময় মোদি ও ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে সেই সাক্ষাৎ হয়নি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন তিনি। কোয়াড সম্মেলনে অংশ নিয়েছেন, জাতিসংঘের ভাষণ দিয়েছেন, একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ৮টি শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৪৯টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতা অধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন করে পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ভারত ও বাংলাদেশ জুড়ে ইলিশ নিয়ে রয়েছে নানা বিতর্ক ও আলোচনা। ইলিশকে কেন্দ্র করে দেখা যায় ফেসবুক ও টুইটার সামাজিক প্ল্যাটফর্মে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় কে কাকে কোথা থেকে কিভাবে ছোট বা বড় করতে পারে। দুই দেশের মধ্যে যেন লেগেই আছে একটার পর একটা ঘটনা। বাংলাদেশের সাধারণ জনগণ চায় ইলিশ যেন ভারত
ভারতে না যায়, দেশে থাকবে ইলিশ, গরিবরাও যেন খেতে পারে তাই। কিন্তু ভারতীয়রা যেন তাদের জায়গা থেকে একমত, ইলিশ তাদের পেতেই হবে। তাতে নানা জল্পনা কল্পনা ফন্দি আটতে সরকারকেও তারা করেছে প্রস্তাবায়িত, যার ফলে বাংলাদেশে দেখা যায় হঠাৎ প্রবল বন্যা। এটাও হতে পারে কোনো এক কারণ বলে মনে করছে বাংলাদেশের সাধারণ জনগণ। তবে সর্বশেষে 50 টন করে ইলিশ রপ্তানি অনুমোদন পেয়েছে 8টি প্রতিষ্ঠান। মিয়ানমার থেকে 900 জঙ্গি প্রবেশ করতে পারে, এই প্রতিবেদন প্রত্যাহার করল মণিপুর সরকার। এক সপ্তাহ আগে গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে মণিপুর সরকার জানিয়েছিল 900 কুকি জঙ্গি 28 সেপ্টেম্বর বা এর আগে পরে মিয়ানমার থেকে রাজ্যে প্রবেশ করে বড় ধরনের হামলা চালাতে পারে। মণিপুরের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আসা চিঠি এবং তাতে উল্লেখিত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলার প্রতিবেদন প্রকাশ আনা হয় বলে জানিয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। কিন্তু গতকাল সন্ধ্যায় নিজেদের প্রতিবেদনে ভিত্তিতে উল্লেখ করে মণিপুর সরকারের নিজেই তা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় ক্ষমতাশালী দেশ এখন ভারত। সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব এরকম 8টি বিষয়ের উপর ভিত্তি করে তালিকা তৈরি হয়েছে। ভারত সেই সব সূচকে অন্য দেশকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে। করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অধিক অংশেই বেড়েছে বলে দাবি করেছে ভারতের জনসংখ্যা এবং তার সাথে তাল মিলিয়ে দেশের জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য। ভারতের ভবিষ্যৎ ক্ষমতাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সূচকে এই বৃদ্ধি 8.2 পয়েন্টে মিলেছে। ভারতের যুব সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি, ফলে ভবিষ্যতে এই যুব সম্প্রদায় দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদ সরকার। আসামে উচ্ছেদ হলো 450 মুসলিম পরিবার। ভারতের পশ্চিম আসামে গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে 450টি পরিবারকে মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে। তবে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পত্রিকা অর্গানাইজার এই পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমান পরিবার বলে চিহ্নিত করা হয়েছে। উচ্ছেদ হওয়া 450 পরিবারের সদস্য সংখ্যা 2000। উচ্ছেদের কারণ 55 থেকে 60 হেক্টর বন অঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছে সরকার কর্মকর্তারা। গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর রেঞ্জের বন্দর মাথা রিজার্ভ ফরেস্টের 118 হেক্টর জুড়ে অভিযান চালিয়ে 55 থেকে 60 হেক্টর অঞ্চল থেকে দখলদারদের সরিয়ে দেওয়া হয় বলে জানায় গোয়ালপাড়ার বিভাগীয় বন কর্মকর্তা তেজস মারিস্বামী। ভারতের ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে 46 জনের মৃত্যু। ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব জীবিত পুত্রিকা পালনের সময় নদী এবং পুকুরের পবিত্র স্নান করতে গিয়ে অন্তত 46 জনের মৃত্যু ঘটেছে। বিহারের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে 37 জন শিশু ও 7 নারী রয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা ফার্সি বার্তা সংস্থা এএফপি-কে বলে, সাম্প্রতিক বন্যায় নদী ও পুকুরে উপচে যাওয়া স্নান করতে গিয়ে পৃথক কয়েকটি ঘটনায় 46 জন পানিতে ডুবে মারা গিয়েছে। এছাড়া ভারতে প্রত্যেক বছর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণ ও আংশিক বন্যার ঘটনা দেখা যায়। গত জুলাইয়ে ভারতের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণের কারণে সৃষ্টি ভূমিধসে 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।